অচেনা জায়গায় ট্যুরে যাওয়ার আগে সাবধান। আজকের গল্পটা ট্যুর নিয়ে। গল্পটা শুরু করা যাক। কোথাও বেড়াতে যাওয়ার পর যদি জানা যায় সন্ধ্যার পর ঘরে ফিরে আসতে হবে, কোনোভাবে বাইরে থাকা যাবে না, তখন কেমন লাগে? আমাদের সাথে এরকম একবার হয়েছিল। সেবার শীতে ফ্যামিলি ট্যুরে এক জায়গায় গিয়েছিলাম, জায়গাটার নাম বলছি না। আমাদের দেশের পূর্ব পাহাড়ের দ্বারে এক জায়গা। আমরা একটা কটেজে উঠেছি। কটেজের কেয়ারটেকার বলল ঘোরাঘুরি সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে, কিছুতেই সন্ধ্যার পরে বাইরে থাকা যাবে না। আমরা অনেক চাপাচাপি করলাম, কেন এসব কথা বললো তা জানার জন্য। সে কিছুতেই বলবে না। শেষে শুধু ফিস ফিস করে বলল, এখানে পরিবেশ একটু খারাপ, বিচ্ছিন্নবাদীরা ঝামেলা করতেছে, সন্ধ্যার পর বাইরে থাকলে অনেককেই ধরে নিয়ে যায়, পরে মুক্তিপণ দাবি করে। তাই বলছি বাইরে না থাকতে, ঘরে থাকলে সমস্যা নাই। আমরা তার কথা মেনে সন্ধ্যার সময় ঘরে ফিরে এলাম, কিন্তু ঘরে বসে থাকতে ভালো লাগছিল না। বাড়ির যারা মুরব্বী তাদের তো ঘরে বসে থাকতে কোনো সমস্যা নাই, গল্প করে সময় কাটিয়ে দিবে। সমস্যা আমাদের। বারবিকিউ পার্টি করতে চেয়েছিলাম, সেটাও তো শেষ। রাতে একটু ঘুরতেও পারবো না। আমাদের ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল আমার কাছে কাজিনদের নিয়ে সন্ধ্যার পরে বাইরে ঘোরা, সে মজাটাও শেষ। রাগের চোটে ঠিক করলাম এই নিয়ম মানবো না, আমরা বাহিরে যাব। আমার সাথে আমার চাচাতো ভাইও যোগ দিল। রাতে খাবারের পর যখন সবাই রুমে, আমরা আস্তে আস্তে বের হলাম। বেশি দূর যাব না, কাছাকাছি ঘুরেই চলে আসব, এই প্ল্যান নিয়ে শুধু মোবাইলটা নিয়ে বের হলাম। আমাদের সাথে যে খারাপ কিছু হতে পারে এটা একদমই মাথাতে ছিল না। সেই সময়টা বেশ ঠান্ডা পড়েছে। আমরা দু ভাই হাঁটতে হাঁটতে একটু দূরে চলে এসেছি। হঠাৎ মনে হলো আমার কাজিন বিপ্লব কেমন একটু উসকুস করছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও বলল, ভাই মনে হচ্ছে যেন কেউ আমাদের পিছনে পিছনে আসছে। আমি পিছনে তাকালাম, কেউ নেই। ওকে অবৈ দিয়ে বললাম, ধুর বেটা, হুদয় ভয় পাচ্ছিস, চল আর একটু সামনে যাই। আমরা আর একটু সামনে গেলাম। বিপ্লব আবারও বলল, ভাই সত্যি মনে হচ্ছে কে যেন ফলো করতেছে আমাদের। আমি আগের মধ্যে ওকে ধমক দিলাম, তারপর বললাম, তুই যখন ভয় পাচ্ছিস চল বাড়ি ফিরে যাই, এমনি অনেক দূরে চলে আসছি। দুজনে কটেজের পথে হাঁটা ধরলাম, কিন্তু একটা কথা ওকে বুঝতে দিই নাই। আমিও টের পাচ্ছিলাম আড়ালে দাঁড়িয়ে কে যেন আমাদেরকে দেখছে। এইটা ওকে বললে ও আরো ভয় পাবে, তাই কথাটা চেপে গিয়েছিলাম। আমরা ফিরে আসছি, হঠাৎ পিছনে তাকিয়ে বিপ্লব চিৎকার করে উঠল, ওইটা কি? আমিও পিছনে তাকালাম, তাকিয়ে দেখলাম আমাদের পথ থেকে বেশ দূরে মানুষের মতো কি যেন একটা দাঁড়িয়ে আছে, কিন্তু একটু বেশি লম্বা। ওইটাকে দেখে মনে হচ্ছিল আমাদের দিকে তাকিয়ে আছে ওইটা। বিপ্লব বলল, ভাই কি করব? আমি বললাম, মনে হচ্ছে কোনো লোক। ভয় পাবার কিছু নেই, আমরা আমাদের মতো হাঁটি, দেখি ও কি করে। আমরা হাঁটতে শুরু করলাম, ওই লোকটাও হাঁটা শুরু করলো। আমরা দাঁড়ালাম, সেও দাঁড়ালো। আমরা আবার হাঁটতে শুরু করলাম, সে আবারও হাঁটা শুরু করলো। সেই সময়টা বুঝলাম ওই লোকটার উদ্দেশ্য ভালো না। বিপ্লব ভয় পাওয়া গলায় বলল, ভাইয়া এখন কি করব? আমিও তখন ভয় পেয়ে গেছি। ভয়টা লুকানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কাঁপা কাঁপা গলায় বললাম, এখন একটু আস্তে ধীরে হাঁটি, ভয় যে পেয়েছে ওকে বুঝতে দেওয়া যাবে না, কটেজের কাছে গেলেই দিব দৌড়। বিপ্লব রাজি হলো। আমরা আস্তে আস্তে হাঁটতে লাগলাম। কিছু দূর গিয়ে আমরা পিছনে ফিরলাম, দেখি লোকটা আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, একটুও আগায় নেই। আমাদের প্রাণে যেন পানি আসলো। বুঝলাম লোকটা তাহলে এমনি এমনি হাঁটছিল, আমাদের ফলো করছিল না। আমি আর বিপ্লব একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসলাম, কি বোকা আমরা। আমরা ফিরে চললাম। কিছু দূর হাঁটার পর বিপ্লব আবার পিছনে ফিরলো। পিছনে ফিরে সে যেই তাকালো তাকিয়েই থাকলো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে? বিপ্লব বলল, ভাইয়া লোকটা তো এখনো দাঁড়ায় আছে। আমি আবার পিছনে তাকালাম, আসলেই তো লোকটা তো দাঁড়িয়ে আছে এখনো। আর আমার যদি দেখার ভুল না থাকে, লোকটা একটু যেন লম্বা হয়েছে আরো। আর তখনই আমরা খুবই ভয় আর আতঙ্ক নিয়ে দেখলাম লোকটা দৌড়ে আসছে আমাদের দিকে, মাথা দুপাশে ধুলাতে ধুলাতে পাগলের মতো। লোকটার মুখে হাসি, হাসি মুখে সে দৌড়াচ্ছে। হাসিটা কি ভয়ঙ্কর! আমরা দৌড়াতে শুরু করলাম, কিন্তু লোকটার সাথে পারছিলাম না। কোনো মানুষ এত জোরে দৌড়াতে পারে আমার জানা ছিল না। চোখের পলকে সে আমাদের একদম পিছনে চলে এলো, ধরে ফেলবে। এমন সময় কটেজের আলো দেখলাম। আমরা যেন ঝাঁপিয়ে পড়লাম কটেজের বারান্দায়। পিছনে ফিরলাম, কেউ নেই। লোকটা যেন মিলিয়ে গেছে বাতাসে। আমরা প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম সেই রাতে, কিন্তু কাউকে এই কথা বললাম না, সবাই বকবে তাই। পরদিন কটেজের কেয়ারটেকারকে ডেকে একা আমি কথাটা বললাম। সে রেগে গিয়ে বলল, এত বলার পরও বাইরে গেলেন কেন? আমি বললাম, গিয়েই তো ফেলেছি, কিছু করার নাই। আর এখন বলেন ওই জিনিসটা কি? সে বলল, বললে তো বিশ্বাস করবেন না, আপনারা শহরের মানুষ। পাহাড় খুব খারাপ একটা জায়গা, এখানে এমন অনেক জিনিস ঘটে যা আপনারা স্বপ্ন ভাবতে পারবেন না। কালকে রাতে আপনারা যাকে দেখেছিলেন ওটা মানুষ না। স্থানীয় আদিবাসীরা ওকে গাডরা ভাঙ্গ বলে। হাজার হাজার বছর ধরে ওই পাহাড়ে ঘুরে বেড়ায়। বছরের সময়টা সে পাহাড় ছেড়ে লোকালয়ে আসে মানুষ ধরার জন্য।
জিজ্ঞেস করলাম মানুষ ধরে সে কি করে। তিনি বললেন জানে না, কেউ জানে না, সবাই শুধু জানে যে মানুষটাকে সে ধরে নিয়ে যায়, সে আর ফিরে আসে না। ভয়ে আমার গায়ে কাটা দিল। যে বিপদ থেকে কালকে রাতে ফিরে এসেছি সেটা সম্পর্কে আমার ধারণাও ছিল না। ওনাকে জিজ্ঞেস করলাম, এখানে আপনারা থাকেন কিভাবে? কেয়ারটেকার লোকটা চোখের পানি লুকিয়ে বলল, খুব বিপদে আছি স্যার, এখানে ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই, পৈতৃক বাসা স্যার, এ সময়টা খুব ভয়ে থাকি। ওই জিনিসটা শিকার না পেলে বন্ধ ঘরেও ঢুকে যায়। আদিবাসীরা ওর থেকে বাঁচার জন্য কত টুকটাক করে, লাভ হয় না। তবু ওদের সাথে লড়াই করে তারা টিকে থাকে। আমরাও টিকে থাকবো স্যার, লড়াই করে টিকে থাকতে হবে আমাদের। সেদিন আমরা সেই জায়গা থেকে চলে আসি। কদিন পর পেপারে দেখতে পাই ওই জায়গার এক লোক নিখোঁজ হয়েছেন। রাতে বাসায় একা ছিলেন, তাকে একা রেখে ফ্যামিলির অন্যরা শহরে কোনো একটা কাজে গিয়েছিল। ফিরে এসে লোকটাকে আর পাওয়া যায়নি, কোনো চিহ্ন নাই লোকটার। এখনো খোঁজ চলছে লোকটার। পুলিশ বলেছে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। লোকটাকে আমি চিনি, আমাদের সেই কেয়ারটেকার যে বাঁচতে চেয়েছিল সেই ভয়ঙ্কর জঙ্গল থেকে।